হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের ডে 3। আজকে আর অত সকাল সকাল আমরা বেরোইনি, সবাই একটু লেট করেই বেরিয়েছিলাম, কারণ দূরে যা যা দেখার ছিল সেগুলো আমাদের সবকিছুই কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে আমরা লোকালটা একটু ঘুরে দেখবো। প্রথমেই আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে আসলো বাতাসিয়া লুপ, যেটা দার্জিলিং থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে। তোমরা তো ভিডিও শুরুর প্রথমেই দেখলে যে বাতাসিয়া লুপে ঢোকার জন্য আমাদের টিকিট লাগছিল। তো টিকিটের প্রাইস লেগেছে এক একজনের 50 টাকা করে। টিকিট কেটে আমরা চলে আসলাম ভেতরে, আর ভেতরে এসে দেখি যে জায়গাটা ভীষণ জমজমাট, অনেক লোকজন এসছে। এখানটায় দাঁড়িয়ে দূর থেকে দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে, আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। তোমরা যদি দার্জিলিং শহরটাকে আরেকটু ভালোভাবে দেখতে চাও, তাহলে তোমরা বাইনাকুলারের মাধ্যমে দেখতে পারো। তার জন্য তোমাদেরকে মাত্র 50 টাকা পে করতে হবে। আর আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, তো যার জন্য বাইনাকুলারের আর দরকার হয়নি। এখান থেকে দাঁড়িয়ে পুরো দার্জিলিং শহরটাকে ভালোভাবেই বোঝা যাচ্ছিল। এই দিকটাতে সব দোকানপাটগুলো বসেছিল, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই দোকানটাতে দূরবীন, চশমা আর এই ছুরিগুলো বিক্রি হচ্ছিল। এছাড়াও ছিল প্রচুর মাফলার, সোয়েটার, টুপির দোকান। এখানে ভীষণ সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যাচ্ছিল, তো আমিও সেগুলো একটু দেখছিলাম। জিনিসের দাম আমার কাছে একটু বেশি লেগেছে। তোমরা যদি বার্গেনিং করায় পটু হও, তাহলে কিন্তু তোমরা এখান থেকে জিনিস নিতেই পারো। এখানেও কিন্তু পাহাড়ি ড্রেস, ক্যামেরাম্যান সবকিছু ভাড়া পাওয়া যায়, তাই আমি মামনি দুজনে মিলে একটু পাহাড়ি ড্রেস পরে ছবি তুলে নিলাম। এই বাতাসিয়া লুপ 1947 সালে ভারতের স্বাধীনতার পর যারা প্রাণ উৎসর্গ করেছিলেন, তাদের ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের স্মৃতিস্তম্ভ এখানে রয়েছে। এই সময় যত সব সৈন্যরা মারা গেছিল, তাদের প্রত্যেকের নামই কিন্তু এখানটায় লেখা রয়েছে। এই সিঁড়ি দিয়ে আগে ওপরে যাওয়া যেত, কিন্তু এখন আর যাওয়া যাবে না, এখানটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু সামনের দিকে, আর এখানটায় বড় বড় করে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। তো এখানটা দাঁড়িয়ে ভাবলাম কটা ছবি তুলবো। আর চারিদিকটা দেখতে দেখো কি সুন্দর লাগছে। দার্জিলিং এর টয় ট্রেন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে, তো এখানটায় সেই সম্পর্কে কিছু লেখা রয়েছে। বাতাসিয়া লুপে আমরা অনেকটা সময় কাটালাম। এবার আমাদেরকে বেরোতে হবে, আর বেরোতে যখনই যাব দেখি একটা টয় ট্রেন ঢুকছে, তো যার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি, রাস্তাটা ভীষণ সুন্দর, যেন মনে হচ্ছে যেন ইটালির কোনো গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছেই গেছি। গাড়িটা পার্কিং করে আমরা চললাম চিড়িয়াখানার দিকে। এই জুটার নাম হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। এটা ভীষণই ফেমাস একটা জু। এখন যেহেতু আস্তে আস্তে বেলাটা বাড়ছে, তো যার জন্য টিকিট কাউন্টারের সামনে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। তো চলো তাড়াতাড়ি আগে টিকিটটা কেটে ফেলি। টিকিটের প্রাইস পড়েছে এক একজনের 110 টাকা করে, আর 6 বছরের নিচে বাচ্চাদের জন্য একদমই ফ্রি। টিকিট কেটে আমরা চলে আসলাম ভেতরে, আর এখানটা দেখো পুরো জুটার এখানে ম্যাপ দেওয়া রয়েছে। আর একটা কথা বলে দিই, এর ভেতরে 3টে জিনিস আছে। একটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, একটা হচ্ছে জু, আর একটা হচ্ছে মিউজিয়াম। আর তোমরা তো বুঝতেই পারছো, যেহেতু 3টে জিনিস একটা জায়গার মধ্যে, তো যার জন্য এই জায়গাটা অনেকটা বড়, আর আজকে আমাদের অনেকটা হাঁটতেও হবে। এই হিমালয়ান জুর ভেতরে এমন কিছু পশু পাখি আছে যেগুলো তোমরা অন্য চিড়িয়াখানায় কিন্তু দেখতে পারবে না, যেমন হচ্ছে স্নো লেপার্ড, রেড প্যান্ডা, আর হচ্ছে হিমালয়ান উলফ। আমরা প্রথমেই যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রেড প্যান্ডা। আর এখান থেকে দেখো কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আমরা চলে আসলাম রেড প্যান্ডা দেখতে। আর এই প্যান্ডাগুলো একমাত্র হিমালয়ান জঙ্গলেই পাওয়া যায়, তাছাড়া আর কোথাও পাওয়া যায় না। এখানে রেড প্যান্ডা সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে। আমি যতদূর জানি রেড প্যান্ডা গাছে থাকতেই পছন্দ করে, তো যার জন্য আমি প্রথমে এসে গাছেই খুঁজছিলাম। এরপর দেখি ইনি নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, শেষমেশ অন্তত রেড প্যান্ডার দর্শন তো পাওয়া গেল, এটাই বড় কথা। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। এরপরে আমরা চলে আসলাম পাখি দেখতে। এর ভেতরে প্রচুর পাখি রাখা রয়েছে, বাইরের থেকে এত কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রথমেই চলে আসলাম এই পাখিটার কাছে। আমার ঠিক মনে পড়ছে না এর নামটা, কিন্তু দেখতে না অনেকটাই কোয়েল পাখির মতো।
এরপরে যে পাখিটা রাখা ছিল সেটা না অনেকটা কালো মুরগির মতো দেখতে লাগছিল, আর তার পাশে ছিল ভীষণ মিষ্টি কালারের একটা পাখি। এই পাখিগুলোর নাম হচ্ছে গোল্ডেন প্যারাসেট, দেখতে একদমই বনটিয়ার মতো। হেভি লাগতেছে। হ্যাঁ, এরপরে রাখা রয়েছে দুটো সাদা রঙের কাকাতুয়া, দুটো পাখি একই জায়গায় বসে রয়েছে, যা দেখতে না বেশ সুন্দর লাগছে। এরপরে চলে আসলাম ম্যাকাও পাখি দেখার জন্য, আর এখানে ম্যাকাও পাখি সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে। আর পাখিটা রয়েছে একদম ওপরে, ওই দেখো লাল কালারের দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই তোমাদেরকে। এখানটায় রাখা ছিল এক ধরনের পশু, আমার নামটা ঠিক মনে নেই, কিন্তু দেখতে না অনেকটা ওই বেজির মতো। এরা দুজন এখানটায় বসে বসে ল্যাদ খাচ্ছিল। তারপর চলে আসলাম ম্যাকাও পাখি দেখার জন্য। এখানে অনেকগুলো ম্যাকাও একসঙ্গে রাখা ছিল, আর এই পাখিগুলোর কালারগুলো যা দারুণ দারুণ ছিল। পাশেই রাখা ছিল হচ্ছে জঙ্গল ক্যাট, ওই কাইন্ড অফ বন বেড়াল। তো অনেক খোঁজাখুঁজি করে তাকে আমরা ভেতরে খুঁজেই পাচ্ছিলাম না। এরপর দেখলাম ভেতরে যে কাঠের গুঁড়ি পাতা রাখা রয়েছে তার সঙ্গে একদম মিশে গেছে কালারে। এই দেখো, জুম করে দেখাই তোমাদেরকে, এই দেখো। এরা এখন সব দুপুরের খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে। তারপর চলে গেলাম এই পশুটা দেখতে, এর নাম হচ্ছে হিমালয়ান পাম সিভেন্ট। এগুলো দেখতে কিন্তু ভীষণই কিউট, অনেকটা ওই রেড প্যান্ডার মতো, কিন্তু কালারটা আলাদা। এরপরে এখানটায় আরও পাখির খাঁচা করে দেওয়া রয়েছে, পাখির নাম টাম সবই লেখা রয়েছে, কিন্তু ভেতরে কোনো পাখি নেই, হয়তো নতুন তৈরি করেছে, কিন্তু এখনও পাখিটাকে এর ভেতরে রাখা শুরু করেনি। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একদম লাস্ট অবধি চলে এসেছি, এরপরে আর যাওয়া যায় না। এখানটায় লেখা রয়েছে দার্জিলিং জু, তো এখান থেকে আমরা আবার ব্যাক করব। আমাদের তো আমি আগেই বলেছি যে এই জায়গাটা অনেকটা বড়, আমরা সবে একটা সাইট কমপ্লিট করেছি, এখনও অনেক কিছু দেখা বাকি রয়েছে। আমরা এবার এদিকটা থেকে দেখা শুরু করব। এইগুলোর নাম হচ্ছে হিমালয়ান থার। তো এগুলো না অনেকটাই ভেড়ার মতো দেখতে, কিন্তু সাইজে অনেকটা বড়। এর পাশে রাখা রয়েছে ইয়াক, এর সম্পর্কে অনেক কিছু লেখাও রয়েছে, তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো। আর ইয়াকগুলো বাইরে বেরোনো ছিল না, সব ওই ভেতরটায় রয়েছে, দেখো জুম করে তোমাদেরকে দেখাই। এরপরে আমরা চলে আসলাম সাম্বার ডিয়ার দেখতে। তো সব হরিণগুলো ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল, আর একটা হরিণই কাছে বসেছিল। আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে পাহাড়ের ওপরের দিকটাতেই উঠছি, আর এটা একদম রাউন্ডভাবে রাস্তাটা ঘুরে গেছে। এখানটায় আসলে কালো ভাল্লুক থাকার কথা, কিন্তু খোঁজাখুঁজি করে দেখলাম এখানটায় ভাল্লুক নেই। তাই জন্য আমরা সময় নষ্ট না করে চলে আসলাম সামনের দিকে। আর এখানটায় ছিল একটা ফটো বুথ মতো, মোগলির ছবি দেওয়া, তো এর ভেতরে মুখ ঢুকে তোমরাও ছবি তুলতে পারো। এখানটায় দাঁড় করিয়ে সৌতমকে আমি অনেকগুলো ছবি তুলে দিলাম। এরপর চলে গেলাম বাঘ দেখতে। আসল জিনিসটা তো এদিকটাতেই ছিল, বাঘটা একদম কাছ থেকে এই পাশ থেকে ওই পাশ শুধু পায়চারি করছিল। যাক বাবা, তবুও এই বাঘটাকে নড়তে চড়তে দেখে একটু ভালো লাগছিল, তাছাড়া তো সব পশু পাখি কেমন যেন ঝিমাচ্ছিল। আমরা আমাদের গ্রামে যে হনুমানগুলোকে দেখতে পাই সেগুলোকেও দেখো এই চিড়িয়াখানার মধ্যে এনে রেখে দিয়েছে। এরপর চলে যাব যেখানটায় অ্যাকোয়ারিয়াম রাখা আছে সেখানটায়। এখানে এসে দেখলাম এগুলো সবে নতুন তৈরি করেছে, এর ভেতরে এখনো মাছ রাখা শুরু করেনি, তো যার জন্য এইগুলো সব ফাঁকাই ছিল। সামনের অ্যাকোয়ারিয়ামে হয়তো 2-4টে মাছ রাখা রয়েছে, তো চলো তাড়াতাড়ি গিয়ে দেখা যাক। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সামনের দিকে, আর এখানটায় এসে দেখলাম এখানে একটা বেবি কেয়ার রুম আছে। তোমাদের সঙ্গে যদি কোনো ছোট বাচ্চা ট্রাভেল করে তাহলে তোমরা এই রুমের ভেতরে এসে বসতে পারবে। দিকটাতে রয়েছে জু রেস্টুরেন্ট, এখানকার খাবারের দামগুলো কিন্তু একদম রিজনেবল, তো তোমরা যদি চাও তাহলে এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এরপরে আমরা আবার পাহাড়ি রাস্তা ধরে ওঠা শুরু করলাম। এখানটায় রাখা ছিল হচ্ছে চিতাবাঘ, আর দেখো কি সুন্দর ল্যাদ খেয়ে দুজন ঘুমাচ্ছে। অনেক ডাকাডাকি করেও এনাদের ওঠানো গেল না, তো যার জন্য আমরা চলে আসলাম সামনের দিকটায়। এই জায়গাটা অনেকটা ফাঁকা ছিল, আর এখানটায় দেখো ভেতরে কত সুন্দর সুন্দর পাখি রাখা রয়েছে। যে তোমাদের প্রথমেই বলেছিলাম এখানটায় 3টে জিনিস রয়েছে, জু, মাউন্টেনিং ইনস্টিটিউট আর হচ্ছে মিউজিয়াম। তো মিউজিয়ামটা কিন্তু এই দেখো সামনেই রয়েছে। আমরা তো এখনো জু দেখেই কমপ্লিট করতে পারলাম না, এই মিউজিয়ামের ভেতরে যে কখন ঢুকবো কে জানে। He's stressed again, that guy. He's pacing. Yeah. অবশেষে পুরো জুটা আমাদের ঘুরে দেখা হয়ে গেছে। এখন আমরা চলে যাব হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটের ভেতরে। এটি 1954 সালে 4ই নভেম্বর মাউন্টেনারিং ইনস্টিটিউটটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। ভেতরে ঢুকেই দেখলাম বাচ্চা থেকে বড় এখানে প্রত্যেকের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটি ছিল।
একটা বাচ্চা এখানটায় জিপ লাইন করছিল, তো আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এইসব অ্যাক্টিভিটি করার জন্য তোমাদের তো টিকিট কাটতে হবে, তো টিকিট কাউন্টারটা রয়েছে একদম পাশেই। এখানে দেখো টিকিট প্রাইস দেওয়া রয়েছে, জিপ লাইন করলে 100 টাকা পার পারসন। 1953 সালে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি প্রথম এভারেস্ট আরোহণে এই অঞ্চলের মানুষের মধ্যে পর্বত আরোহণকে একটি সম্মানজনক প্রচেষ্টা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য গভীর আগ্রহের জন্ম দেয় এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রেরণায় হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটটা প্রতিষ্ঠিত হয়। আর এই HMI প্রতিষ্ঠিত হলে তেনজিং নোরগেই প্রথম ফিল্ড ট্রেনিং ডিরেক্টর হন। এদিকটাতে একটা গাছের নিচে একটা বুদ্ধের মূর্তি বসানো রয়েছে, গাছটা কিন্তু ভীষণই সুন্দর। এখানে মাউন্টেনিয়ারিং এর একটা শো দেখানো হয়, তো এই যে টিকিট কাউন্টার, তোমরা টিকিট কেটে শো দেখতে পারো। আর এখানটায় লেখা রয়েছে জায়াল হল। আমাদের তো ইনস্টিটিউট দেখা কমপ্লিট, এবার আমরা যাব মিউজিয়াম দেখতে। আর এখানটা দেখো কি সুন্দর একটা বড় মূর্তি করা রয়েছে। মিউজিয়ামে যাওয়ার জন্য আমাদের এবার একটু হালকা ট্রেকিং করতে হবে, তো চলো যাওয়া যাক। আমরা সারাদিন আজকে এতটাই হাঁটাহাঁটি করেছি যে আমাদের এই ঠান্ডার জায়গায় এসেও এখন আমরা ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। চলে আসলাম আমরা HMI মিউজিয়ামের সামনে। তো এই মিউজিয়ামের জায়গাটা না প্রচুর বড়, দূরের থেকে মনে হচ্ছিল খুব ছোট্ট একটা জায়গা, কিন্তু এখানটায় এসে দেখলাম বিশাল বড়। আর এখানে কতগুলো সোভেনিয়ার শপও ছিল, বেশ কিউট কিউট জিনিস এখানটায় বিক্রি হচ্ছিল। তারপর চলে গেলাম পাশে আর একটা HMI সোভেনিয়ার শপে। এই শপটাতেও অনেক কিছু বিক্রি হচ্ছিল, যেমন ধরো পাহাড়ে ওঠার জন্য যেই সব জিনিস দরকার হয় সেগুলো সবই এখানটায় রাখা ছিল। এবার চলো মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে মেন গেট। আসলে না মিউজিয়ামের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাউ না, তো যার জন্য তোমাদেরকে ভেতরটা আর দেখাতে পারলাম না। মিউজিয়ামের ভেতরে আমার বেশ ভালোই লাগলো, অনেক কিছু দেখার আছে। 1953 সালে তেনজিং নোরগে যে এভারেস্ট আরোহণ করেছিল, সেই এভারেস্টে ওঠার সময় উনি যেই সব জিনিস ইউজ করেছিল সেই সব জিনিস ওই মিউজিয়ামের ভেতরে রাখা রয়েছে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। বাই।